আসলে উঠতে লেট হয়েছে, যে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা লাগছে, শুয়েছিলাম। হ্যাঁ এই হ্যাঁ, উঠে বুঝতে মাত্র পারছি, সমস্যা বাতাস নেই। করে আসলাম। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা দেখেন, কালকে আমরা রাতে যে বিষয়টা দেখলাম বা যে বিষয়গুলো ক্লাস, ওইখানে তো কোনো প্রবলেম নাই, তাই না? না কোনো কোশ্চেন আছে? ইনশাল্লাহ কোনো, মাশাল্লাহ কোনো প্রবলেম নাই আমার। আচ্ছা দেখেন, আজকে হচ্ছে আমরা জুন সিস্টেম শেখার কথা ছিল, কারণ আমরা যে ইনস্টিটিউশনে হ্যাঁ, চলে গেছিলাম ওটা বুঝতে সমস্যা হইতেছিল। হয়তো আপনার কারণ জুনটা আগে শেখা উচিত ছিল, তারপরে ইনস্টিটিউশন, কিন্তু আমরা একটু আগে শিখে ফেলছি। আর তারপরে সমস্যা নেই, এখন আমরা জুন শিখে ফেলি। জুন শেখা হলে আবার আমরা ইনস্টিটিউশনের বিষয়টা দেখবনি। কারণ ইনস্টিটিউশন শিখতে গেলে ঠিক আমাদের আছে। সাপ্লাই ডিমান্ড চলে আসতেছে, ঠিক আছে? কারণ ওই যে যেটা ইনস্টিটিউশন ক্যান্ডেল না, তো সেটা কিন্তু সাপ্লাই ডিমান্ড, তাই না? আর আপনি কিন্তু একটা বিষয় জানতেন হয়তো, যে সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে জানতেন, তাই না? যে উপরে থাকে হ্যাঁ, হ্যাঁ, আর একটা হচ্ছে নিচে থাকে, দুটা লাইন, তাই না? হ্যাঁ, তো উপরের লাইনটা বলেন তো কোন লাইন থাকে? রেসিস্টেন্ট। হ্যাঁ, উপরে থাকে হচ্ছে রেজিস্ট্যান্স, নিচে থাকে হচ্ছে সাপোর্ট। সাপোর্ট। তো এই রেজিস্ট্যান্স এবং সাপোর্ট আপনি কোন লাইন দিয়ে কি দিয়ে নিতেন? ওটা দেখা গেছে যে অনেকে অনেক ভাবে নিত, যে কোথাও ক্যান্ডেল ওপেন হলে ক্যান্ডেলের সে মাথা থেকে বা উইক থেকে কিন্তু লাইন টেনে নিত। যেখানে রেজিস্ট্যান্সে গেলে অনেকে সেলের জন্য এন্ট্রি নিত, হয়তো সাপোর্টে গেলে বাইয়ের জন্য নিত। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে রেজিস্ট্যান্স থেকে কে অ্যাক্টিভ হয়? সেলার। সেলার অ্যাক্টিভ হয়, আর সাপোর্ট থেকে হচ্ছে বায়ার অ্যাক্টিভ হয়, তাই না? তো এই যে দেখেন, কিন্তু এখন এই যে যে সাপ্লাই ডিমান্ড, সরি, রেজিস্ট্যান্স আর সাপোর্ট, এইগুলা কিছু পরিমাণ কাজ করে, ম্যাক্সিমাম টাইম কাজ করবে না। হ্যাঁ, কি একটু কারণে? নিচে নেমে কিন্তু আবার ব্রেক করে হ্যাঁ, কারণ চলে আমরা আসছে। হচ্ছে লিকুইডিটি শিখছি না? হ্যাঁ, লিকুইডিটি কিন্তু দেখছেন। তো আসলে এই আসলে। সাপ্লাই, সরি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে, আচ্ছা আমি বারবার আপনার সাপ্লাই ডিমান্ড বলে ফেলতেছি, কি কারণে বলে ফেলতেছি, কারণ আমরা সাপ্লাই ডিমান্ড ইউজ করি, তো সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করি না, সেখানে বারবার সাপ্লাই ডিমান্ড বলে ফেলতেছি, বাট একটু বুঝে নিয়ে। তো এটা হবে সাপোর্ট এন্ড ঠিক আছে। রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো দেখেন, এই যে আমরা যে লিকুইডিটি শিখছিলাম, আমরা যেখানে ড্রয়িংটা করছিলাম এখানে কিন্তু ডাবল টপ, ডাবল বটম, মানে ইকুয়াল হাই ইকুয়াল লো, হেড অ্যান্ড শোল্ডার, ফ্ল্যাগ, ওইখানে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল ওই লিকুইডিটির মধ্যে, খেয়াল করছিলেন? হ্যাঁ, হ্যাঁ, আর এইগুলাতে কিন্তু লিকুইডিটি নেবে, ঠিক আছে? দেখবেন যে এইভাবে করে রেজিস্ট্যান্সে গেলে দেখবেন আপনাকে এখানে নিচের জন্য সিগন্যাল দিতেছে, কিন্তু আপনি নিচে আসবেন দেখবেন ভেঙে চলে গেছে। মাঝে মাঝে কি পাইছেন যে এরকম হয়, যে আপনাকে হ্যাঁ, সিগন্যাল দিল, আপনি এন্ট্রি নিছেন, দেখবেন ভেঙে চলে যায়, তারপরে কিন্তু মার্কেট হ্যাঁ, হ্যাঁ। ঠিকই ব্যাক করে। যেখানে কিন্তু আসলে আসার কথা থাকে বেশিরভাগ, সেখানে হয় না, আমি এটাই খেয়াল করেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে বিষয়টা কি খেয়াল করেন, এখানে মনে করেন আপনাকে সিগন্যালটা দিল, আপনি তো তাহলে ডাউনের এন্ট্রিটা নিতেছেন যখন এত বাইনারিতে হ্যাঁ, ছিলেন, ঠিক আছে? তো তখন কিন্তু এখানে ডাউনের এন্ট্রি গুলো নিতেন, কি এখানে একটা রেজিস্ট্যান্স সেলার অ্যাক্টিভ হয়। কিন্তু দেখলেন লাস্ট মুহূর্তে গিয়ে, হয়তো দেখবেন যে সবসময় প্রফিটে ছিল, লাস্ট মুহূর্তে গিয়ে মার্কেট উপরে চলে গেছে, হ্যাঁ, উপরে চলে গিয়ে হয়েছে। তারপর কিন্তু মার্কেট নিচে আসে, খেয়াল করছেন? তাহলে হ্যাঁ, কিন্তু একটু বেশ লিকুইডিটি, কিছু দূর যায় তারপরে আসে। হ্যাঁ হ্যাঁ, বেশ কিছু দূর গিয়ে কিন্তু নিচে আসে, কি কারণে? কারণ দেখেন, আপনি যেই টাইম ফ্রেমে বসেছিলেন ওই টাইম ফ্রেমে লিকুইডিটি নিল, বা তার সাইডের যে বড় টাইম ফ্রেম আছে সেই টাইম ফ্রেমে লিকুইডিটি নিল, তাহলে তারপরের সাইডের বড় টাইম ফ্রেমে লিকুইডিটি নিলে মার্কেট একটু উপরে যাবে, তারপর নিচে আসবে। তাহলে কিন্তু দেখেন এই সাপোর্ট রেজিস্ট্যান্সে কিন্তু মার্কেট কিন্তু লিকুইডিটি নিতেছে, মানে এই হ্যাঁ, যেখানে যতটুকু পরে গেছিল এটা কিন্তু লিকুইডিটি নেওয়ার জন্য গেছিল। লিকুইডিটি নিয়ে কমপ্লিট, মার্কেট দেখেন নিচে চলে আসছে। আপনি যদি লিকুইডিটির পরে এন্ট্রিটা নিতেন সেলে, তখন কিন্তু ইজি প্রফিট থাকতো। যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ইউজ করে এন্ট্রি নিতেন, লিকুইডিটির পরে নেওয়া উচিত, ঠিক আছে? কিন্তু সকলে আগে নেয়, যে সাপ্লাই বা সরি, রেজিস্ট্যান্স বা আচ্ছা। সাপোর্টে এখন যে হচ্ছে। লিকুইডিটি লিকুইডিটি ব্যাপারটা, এটা যে শেষ হলো, এটা আমি কিভাবে বুঝবো? হ্যাঁ মার্কেট হ্যাঁ, তো ওটা উপরেও ওটা চলে বুঝবেন, যেতে পারে। সমস্যা নাই, ওটা বুঝবেন। এই লিকুইডিটি কে রান করতেছে? লিকুইডিটি রান করতেছে ইনস্টিটিউশন বা মার্কেট মেকার। হ্যাঁ, মানে বড় আমরা তো বড় ইনস্টিটিউশনের বিষয়টা শিখছি না? হ্যাঁ, তাহলে এই যে এটা যদি নিচে যায়, এখানে তাহলে কি তৈরি হবে? এখানে কিন্তু যে ছোট্ট একটা ক্যান্ডেল তৈরি হবে, তারপরে কিন্তু বিগ ক্যান্ডেল আসবে, বিজ্ঞান। হ্যাঁ, ঠিক আছে না? তাহলে বিগ ক্যান্ডেল চলে আসলে তো আপনি বুঝলেন এখান থেকে লিকুইডিটি নিয়ে কমপ্লিট। আর এই লিকুইডিটির বিষয়টা আপনি আরেকটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন কখন? আরেকটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন স্ট্রাকচারের সময়। মানে লিকুইডিটি গুলা কিন্তু ওই হাই লো, মানে স্ট্রাকচারের যে হাই লো সেগুলাকে ভেঙে খেয়ে দিয়ে তারপর ঠিকই মার্কেট ডাউন আসে, ওই টাইমে লিকুইডিটি বুঝতে পারবেন। তো মার্কেট তাহলে লিকুইডিটি নাই কিসের মাধ্যমে? টেন লাইনের মাধ্যমে, ঠিক আছে? টেন লাইনের মাধ্যমে, এই রেজিস্ট্যান্স সাপোর্টের মাধ্যমে,
আর ওই যে যে প্রাইস অ্যাকশনের প্যাটার্ন গুলো আছে, ডাবল টপ, হেড এন্ড শোল্ডার, এই সবগুলোর মধ্যে। তো আমরা তো একদিনে এইগুলা ক্লিয়ার হবেন না, টাইম লাগবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরে সময় দেন, হয়ে যাবে। তো এখন শুধু এটা জেনে রাখেন যে এখানে সাপ্লাই সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না কি, এখানে লিকুইডিটির জন্য। আর এই একটা যদি রেজিস্ট্যান্স বা সাপোর্ট, এটা যদি আপনার 70%-এর মতো যদি মনে করেন কাজ করে, তো আমাদের যে সাপ্লাই এবং ডিমান্ড আছে, এই সাপ্লাই ডিমান্ড এর ডবল কাজ করার কথা, বুঝতে পারছেন? তাহলে কিন্তু আপনার রেজিস্ট্যান্স সাপ্লাই ইউজ না করে সাপ্লাই ডিমান্ড ইউজ করাটাই উত্তম। সাপ্লাই এবং ডিমান্ড। আমরা যখন হচ্ছে আপনার এটা শিখবো, মার্কেট স্ট্রাকচার, তখন এইটা কিন্তু কাজে লাগবে, এটা কিন্তু মনোযোগ দিতে হবে, সাপ্লাই ডিমান্ড এটা কাজে লাগবে, ঠিক আছে? এখানে আমি এখন সাপ্লাই ডিমান্ডটা শিখাবো হালকা। তো এটা কিন্তু মনোযোগ দিয়ে শিখতে হবে, আপনি অন্য অন্য বিষয় শিখেন বা না শিখেন, সাপ্লাই ডিমান্ড বুঝতে হবে, আচ্ছা। ঠিক আছে? আর দেখেন এখন সাপ্লাই ডিমান্ডটা আসলে দেখতে কিরকম থাকে সেটা আমি এখানে একটু পার্থক্য দেখিয়ে দেই। আপনার এই যে দেখেন সাপোর্ট বা রেজিস্ট্যান্স একটা লাইন থাকে, তাই না? একটা কিন্তু লাইন থাকে, কিন্তু আপনার সাপ্লাইটা কি হবে? সাপ্লাইটা এই যেরকম একটা বক্স হবে, জুন, হুম। এরকম একটা বক্স হবে, ঠিক আছে? তো এইটা ক্যান্ডেল স্টিক দ্বারা আনতে হবে, মানে নির্দিষ্ট একটা ক্যান্ডেল থাকে, সেই ক্যান্ডেল ধরলেই হয়। তো আমরা সেটা দেখবো, নো প্রবলেম। আর সাপ আহ, এইটা কিন্তু দেখেন চেঞ্জ হইতেছে, এটা কিন্তু রেজিস্ট্যান্স এই লাইনটা, আর সাপোর্ট কিন্তু এই লাইনটা। কিন্তু যখন আপনি সাপ্লাই ডিমান্ড শিখবেন, তো উপরে হয়ে যাবে সাপ্লাই, ঠিক আছে, আর নিচে হয়ে যাবে ডিমান্ড। চেঞ্জ কি বুঝতে পারছেন? মানে আমরা শুধু সাপ্লাই ডিমান্ড, মানে এক কথায় মনে রাখবেন, সাপ্লাই থাকে উপরে, ডিমান্ড থাকে নিচে। এখন দেখেন আমি সাপ্লাই ডিমান্ডের বিষয়টা আপনাকে বুঝিয়ে দিই, আসলে সাপ্লাই ডিমান্ডটা আসলে কি। আচ্ছা, সাপ্লাইয়ের আচ্ছা, ডিমান্ডের বাংলা কিন্তু আপনি হয়তো জানেন, যেহেতু পড়ালেখা করতেছেন। ডিমান্ডের বাংলা কিন্তু হচ্ছে চাহিদা, তাই না? জি ভাই। চাহিদা। আচ্ছা, তাহলে মার্কেটের কোনো একটা পণ্যের, মার্কেটের আপনি নিজেই দেখেন, মার্কেটে যদি কোনো একটা পণ্যের চাহিদা বেড়ে যায়, তাহলে সেটার দাম কমে না বাড়ে? এটা কি বলতে পারবেন? মার্কেটে যদি কোনো জি ভাই, পণ্যের চাহিদা বেড়ে যায়, এখন দাম যাওয়া কমে দেখি। না বাড়ে? চাহিদা বেড়ে গেলে হ্যাঁ হ্যাঁ, চাহিদা বেড়ে গেলে দাম কি কমে যায় নাকি বেড়ে যায়? বেড়ে যায়। হ্যাঁ, বেড়ে যায়। কারণ যেমন এই যে সয়াবিন তেলটা দেখেন, সয়াবিন তেল 5 লিটার আগে কত ছিল? 510-20 টাকা ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন চাহিদা পাঁচশো বাড়ার পর। 510-20 টাকা কিন্তু ছিল, কিন্তু এখন হ্যাঁ। সয়াবিন তেল কমে গেছে, যেখানে চাহিদা বেড়ে গেছে, তাই না? তো চাহিদা বেড়ে যাওয়াতে সেই তেলই কিন্তু 1,000-তেও কিন্তু দাম। পৌঁছে গেছে। হ্যাঁ। কি কারণে পৌঁছালো? তাহলে আমরা কিন্তু একটা বিষয় দেখলাম, চাহিদা বাড়লে কি হয়? দাম বাড়ে। চাহিদা বাড়লে দাম বাড়ে, আর যদি চাহিদা কমে তাহলে দাম কমে যায়। কিন্তু আপনি একটা বিষয় সব সময় মনে রাখবেন, একটা একটা পণ্যের যদি দাম বাড়ে, সেই দাম কিন্তু ওই হাই প্রাইসে কিন্তু বেশি দিন থাকতে পারে না। বিষয়টা কি খেয়াল করছেন? কারণ এটা কিন্তু একটা, মনে করেন এখন 1 লিটার সয়াবিন তেল, মনে করেন আমি একটা উদাহরণ দেই, মনে করেন 5 লিটার সয়াবিন তেল 510 টাকা ছিল, সেটা যদি এখন সেই 5 লিটারই যদি এখন 2,000 টাকা হয়ে যায়, এটা কি কেউ মানবে? না। সহজে কিন্তু কেউ মানবে না। এটা কিন্তু আন্দোলন আন্দোলন অনেক কিছু শুরু করবে, এবং পরে কিন্তু হয়তো আন্দোলনের কারণে এইটার প্রাইস কোনো একটা পয়েন্টে এসে ফিক্স করে দিবে, হয়তো সেটা কত করে দিল, মানে হয়তো 700 করে দিল। হ্যাঁ, মানে এই পয়েন্টে থাকবে না, ধরে রাখতে পারবে না হ্যাঁ, দামটা। তাহলে একটা বিষয় কিন্তু দেখেন, একটা প্রাইস একটা প্রাইস যদি বেড়ে যায়, ওটা কিন্তু ওই বাড়া প্রাইস কিন্তু ধরে রাখা অসম্ভব, প্রায় ওটা কিন্তু কমে আসবে। যেমন এই মনে করেন সয়াবিন তেল যদি 2,000 টাকা হয়ে যায়, এটা কিন্তু সরকার বা অন্যান্য লোকজন কিন্তু পদক্ষেপ নিয়ে বা খাওয়া দাওয়া বাদ দিয়ে দেখবেন ওটাকে কিন্তু দামটা কমিয়ে নিয়ে আসছে। তাহলে দেখেন দাম বাড়লে প্রবলেম তৈরি হয়, তাই না? দাম বাড়লে কিন্তু প্রবলেম তৈরি হয়। এখন যদি মনে করেন আপনার আহ মনে করেন 1,000 টাকার সয়াবিন তেল, মানে 5 লিটার 1,000 টাকা, এখন যদি সেটা কমে, যদি আপনার মনে করেন যে 5 লিটার 250 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু কারো কোনো সমস্যা নাই, সবাই সুন্দর করে খাওয়া দাওয়া করবে। কেউ কিন্তু আন্দোলনে নামবে না যে এটা দাম কি এখানে কমলো, দাম বাড়াও, কেউ কি নামবে? কেউ কিন্তু সহজে আন্দোলনে নামবে না। যেমন আমরা মনে করেন, এটা আমি শুধু আপনাকে উদাহরণ দিয়ে বুঝাইতেছি, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তাহলে দেখেন একটা পণ্যের দাম কমলে কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু দাম বাড়লে কিন্তু সমস্যা হয়। এইখানে এই মার্কেট গুলাও আপনার বেশি বায়ে থাকতে পারে না। যে কোনো মার্কেট যদি দেখবেন এতটুকু উঠে, দেখবেন নামছেই বেশি। তাহলে আপনি এইসব মার্কেট গুলাতে বা যে কোনো জায়গাতে যদি সেলের জন্য এন্ট্রিতে থাকে, আপনার সেলের এন্ট্রিতে সবচেয়ে বেশি প্রফিট হয়, ঠিক আছে?
মানে মার্কেট বেশিরভাগ নামতেই থাকে বেশি সব হ্যাঁ জায়গায়। হ্যাঁ, মার্কেট উঠে মানে শুধু যদি নামতে থাকে তাহলে তো সবাই মিলিয়নিয়ার হয়ে যাবে। এখানে মার্কেট হালকা হালকা উঠে, কারণ একটা তো এটা তো একটা দাম, মানে দামে তো কমেও বাড়ে কমেও বাড়ে, এখানে এটা বাড়ে কম কিন্তু কমে সবচেয়ে বেশি। আর ভোলাটিলিটি যে কোনো মার্কেটই দেখবেন, কখনো যদি সেলে যাওয়া শুরু করে, এটা কমসে কম 3 মাস সেলে থাকবেই। ঠিক আছে, 3 মাস থাকবেই সেলে। আর যদি কখনো মার্কেট আপে ওঠা শুরু করে, এটা 3 মাস আপে থাকবেই ভোলাটিলিটি মার্কেট। এবং হ্যাঁ, অন্যান্য গোল্ড মার্কেট বা যে কোনো মার্কেট আপনি দেখবেন উঠে উঠে অল্প, নামে বেশি। মানে উঠে অল্প, নামে বেশি। আপনি মার্কেটে গিয়ে খেয়াল করে দেখেন, বা আমরা দেখতেছি মার্কেটে, সমস্যা নেই। তাহলে এখন আচ্ছা। একটা বিষয় দেখেন, তাহলে আমরা কিন্তু জানি দাম যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু চাহিদা বাড়তেছে, তাই না? চাহিদা বাড়লে তো দাম বাড়ে। তাহলে মার্কেট যদি এইভাবে করে উপরে উঠে, আমরা এই বিষয়টা দেখবো সমস্যা নেই। মার্কেট যে এইখান থেকে যে উপরে উঠতেছে, তাহলে দেখেন এই পয়েন্ট থেকে তো ওই ইনস্টিটিউশন আপনার সেল করছে, তাহলে এখান থেকে তো কিন্তু দাম কমছে। এখান থেকে হ্যাঁ। কিন্তু দাম বাড়ছে, দেখেন এখান থেকে কিন্তু ওই যে আগের যে প্রাইস ছিল সেটাকে ভেঙে মার্কেট আরো উপরে গেছে। তাহলে এখান থেকে কিন্তু দাম বাড়া শুরু করছে, তো এখানে কিন্তু ডিমান্ড আছে। ডিমান্ড। তাহলে এই যে যেখান থেকে মার্কেট উপরে যাইতেছে, এই সবগুলা কিন্তু ডিমান্ড। ডিমান্ড। ঠিক আছে না, সবগুলা কিন্তু ডিমান্ড। তো এই যে এইগুলার এখানে কিন্তু সাপ্লাই আছে, এই যে এইগুলা কিন্তু সাপ্লাই, এই যে এইগুলা সাপ্লাই। কারণ একটা পণ্যে একটা পণ্যের যদি প্রচুর চাহিদা থাকে তাহলে দাম বাড়ে, মানে ডিমান্ড। আর যদি একটা পণ্যে মনে করেন মার্কেটে প্রচুর, মার্কেটে পণ্যটা প্রচুর কিন্তু কেনার লোক নাই, সেক্ষেত্রে কিন্তু চাহিদা কমে গেছে, সেক্ষেত্রে কিন্তু দেখবেন কেউ না কিনলে দাম কমিয়ে দিছে। যদি প্রাইস থাকে 100 টাকা, দেখবেন বানিয়ে দিল 50 টাকা, তাহলে কিন্তু দাম কমে। এখানে মনে করেন এই যে সব জায়গাতে কিন্তু সাপ্লাই, মানে দেখেন সাপ্লাই যেখানে আছে সেখানে কিন্তু দাম কমে। আর মার্কেট যদি এইভাবে করে নিচে যায়, তাহলে এই যে সব জায়গাতে কিন্তু সাপ্লাই। ঠিক আছে, আর এই সাপ্লাই গুলো এমন ভাবে কাজ করে, আপনার এই সাপ্লাইতে যদি আবার কখনো এইভাবে মার্কেট যদি সাপ্লাইতে ঘুরে যায়, ওটা আবারও দাম কমে যাবে। আর মার্কেট যদি কখনো আবার ডিমান্ড আসে, আবার উঠে যাবে, মানে ডিমান্ড থেকে আবার উঠে যাবে। যদি কখনো ডিমান্ড ভেঙে যায়, তার মানে মার্কেটে কোনো বায়ার নাই। কারণ ডিমান্ডের তো আপনার চাহিদা আছে, তার মানে যদি এই ডিমান্ডের চাহিদা, মানে চাহিদা যদি ভেঙে যায়, তাহলে তো কেউ কিনার নাই, মানে চাহিদা কমে গেল। চাহিদা ভাঙা মানে চাহিদা নাই, সেক্ষেত্রে মার্কেট দাম শুধু কমতেই থাকবে। তো এটা আমরা আস্তে হুম। আস্তে ক্লিয়ার হব। কিন্তু এখন তাহলে সাপ্লাই ডিমান্ডের বিষয়টা তো ক্লিয়ার হয়েছে, যে সাপ্লাই যদি থাকে তাহলে মার্কেট দাম কমে, আর যদি ডিমান্ড থাকে তাহলে দাম বাড়ে। মানে ডিমান্ড থেকে বায়ার অ্যাক্টিভ হয়, ঠিক আছে, ডিমান্ড থেকে বায়ার অ্যাক্টিভ হয় মানে দাম বেড়ে যায়। আর সাপ্লাই থেকে সেলার অ্যাক্টিভ হয় মানে দাম কমে যায়। এতটুকু তো ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। এখন দেখেন এই সাপ্লাই ডিমান্ডে আমরা কিভাবে ইউজ করব সেটা দেখেন। এখন আপনি যদি একটা সাপ্লাই ডিমান্ড বুঝতে পারেন, মানে এই সাপ্লাই ডিমান্ড গুলাকে আপনি জোন সিস্টেম বলতে পারেন, মানে জোন। তো এই যেটা কিন্তু একটা জোন। তো এই হ্যাঁ। সাপ্লাই সাপ্লাই এবং ডিমান্ড এই জোন সেম থাকবে। আজ পর্যন্ত আমরা যা শিখবো এই জোন একই থাকবে, মানে সেম থাকবে। শুধু চেঞ্জ হবে কি, চেঞ্জ হবে আপনি এই জোনটা এক এক সময় এক এক ক্যান্ডেল দিয়ে ধরতে পারতেছেন। মানে শুধু ক্যান্ডেল চেঞ্জ হবে, মানে ক্যান্ডেল চেঞ্জ হবে বা ক্যান্ডেলের পজিশন চেঞ্জ হবে, কিন্তু জোনের সিস্টেম সেম থাকবে। আপনি এখন যত প্রকারের জোন শিখবেন, সব বিষয়গুলোর এন্টিনিয়ার সিস্টেম একই, শুধু জোন একই। ড্রয়িং এর সিস্টেম চেঞ্জ। তাহলে কিন্তু আপনি একটা সিস্টেম যদি জানেন, সব কিন্তু অটোমেটিকই পারবেন। ঠিক আছে, আচ্ছা। তারপরও আমরা সব দেখবো, কিন্তু আপনি একটা বিষয়টা খেয়াল করেন, সেটা হচ্ছে মনে করেন মার্কেটটা এইভাবে করে মনে করেন নামতেছে, এইভাবে করে মনে করেন নামতেছে। এখন এটা এখানে যদি যায়, তাহলে একটা বিষয় কিন্তু আপনি জানেন, যে এখানে যদি দুটা লাইন থাকে, মনে করেন এটা হচ্ছে কি, এটা কিন্তু আপনার মনে করেন রেজিস্ট্যান্স, তাই না? মনে করেন হ্যাঁ। রেজিস্ট্যান্স। মার্কেট যদি রেজিস্ট্যান্স ভেঙে চলে যায়, যতক্ষণ পর্যন্ত ভাঙছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লাইনটা রেজিস্ট্যান্সই ছিল, কারণ উপরে হ্যাঁ। গেলে রেজিস্ট্যান্স পায়। কিন্তু যখন এটা নিচে আসছে, তো তখন কিন্তু এটা কি হয়ে যায়, রেজিস্ট্যান্স কিন্তু সাপোর্ট সাপোর্ট হয়ে হয়ে যায়। যায়। তো এই সাপ্লাই ডিমান্ডটা কিন্তু তাই। যদি এটা সাপ্লাই থাকে, দেখেন মার্কেট উপরে যাইতেছে, মার্কেট দেখেন উপরে যাইতেছে, তাহলে উপরে যখন যাবে তখন কিন্তু এটা সাপ্লাই রয়ে গেছে। ঠিক আছে না? যখন এটা হুম। সাপ্লাই ভেঙে চলে যাবে, যখন এটা নিচে আসা শুরু করবে, তখন এই সাপ্লাই কিন্তু ডিমান্ড হয়ে যাবে। তাহলে ডিমান্ড থেকে আবার বায়ার অ্যাক্টিভ হয়, বায়ার অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ। বুঝতে পারছেন? মানে কিন্তু তাহলে সাপ্লাই ডিমান্ড কিন্তু চেঞ্জ হয় যদি মার্কেটে ভেঙে চলে যায়, কন্ডিশন চেঞ্জ হয়। কিন্তু এখন
একটা এই জোন সিস্টেমটা শিখেন, সেটা হচ্ছে যে কোনো জোনে গেলেই মার্কেট রিভার্স করিয়ে দেয়, ঠিক আছে? রিভার্স করিয়ে দেয় মানে এই যে জোনে গেছে দেখেন এখান থেকে ব্যাক করে দিবে। এখন তাহলে এই যে এখান থেকে যে ব্যাক করবে, এখানে আমরা বিভিন্ন কনফার্মেশন পাবো, কনফার্মেশনের বিষয়টা পরে শিখবো। আপাতত আমরা আহ ওই যে রিজেকশন দিয়ে যে কনফার্মেশন, আমরা শুধুমাত্র এখন রিজেকশনের কনফার্মেশনটা শিখবো। কিন্তু আমাদের মেইন যে কনফার্মেশন, সেই মেইন কনফার্মেশন শিখতে গেলে আপনার মার্কেটের স্ট্রাকচার প্রয়োজন, কিন্তু আমরা তো মার্কেট স্ট্রাকচার জানি না এখনো, এখানে মেইন কনফার্মেশন নেওয়া যাবে না। কারণ মার্কেট স্ট্রাকচার শেখার পরে মেইন কনফার্মেশন নিতে পারবে। এখন শুধু আমরা রিজেকশনের বিষয়টা দিয়ে কনফার্মেশন শিখি, ঠিক আছে? এখন দেখেন আমরা ঠিক। কিন্তু রিজেকশনের বিষয়টা কিন্তু যে ক্যান্ডেল ড্রয়িং করে অর্ধেক যে করে ওটা ওইভাবে কিন্তু আমরা দেখছিলাম। তার মনে করেন এখানে যদি যাই, এখানে একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি হবে কিভাবে? হয়তো এই যেখানে একটা গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল যাই হোক, এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল যাই হোক এভাবে যদি থাকে, এই জোন থেকে কিন্তু রিজেকশন থাকবে। তাহলে রিজেকশন থাকলে আপনি তো জানেন মানে এই জোন থেকে মার্কেটটা ডাউনে যাবে, রিভার্স করবে, এটা রিভার্স করবে। তো তারপরে আপনি দেখতেছেন এখানে রিজেকশন ক্যান্ডেল আছে, তাহলে আপনি এখানে এন্ট্রি নিবেন। এন্ট্রি নিলে আপনার এখন এসএল হবে কি? এসএল হবে এই যে জোনটাকে মাপ দিবেন, ঠিক আছে? এই জোনটাকে মাপ দিয়ে এই লাইনটা এই জোনের উপরে বসিয়ে দিবেন, মানে সমপরিমাণের এসএল হবে। আর টিপি কোন পর্যন্ত হবে? টিপি আমাদের একদম এই যে নিচ পর্যন্ত হবে। তাহলে এই যে এইভাবে এন্ট্রি নিবেন, আপনার টিপিতে চলে যাবে। কিন্তু আপনি একটা বিষয় সবসময় মনে রাখবেন, আপনি যেখানে এন্ট্রি নেন, যেমন এখানে যে এন্ট্রি নিতেছেন এসএল উপরে, নিচে টিপি, আপনি যেখানে এন্ট্রি নেন আপনার প্রফিট হবে। যেমন মনে করেন এইখান থেকে এখানে যদি এন্ট্রি নেন, এইখান থেকে এইখানে তো আপনার টিপি, তাহলে হ্যাঁ। এই টোটালটা কিন্তু 100%, তাই না? কিন্তু আমাদের সবসময় প্রফিট নিতে হবে 70 থেকে 80%। এই যে 70 থেকে 80% পাঁচশো। প্রফিট নিবেন, মানে একটু কম। কি কারণে আমরা কম নিতেছি? আমরা কম নিতেছি এই জন্য, মানে প্রতিটা এন্ট্রিতে কিন্তু 70-80% পর্যন্ত প্রফিট হবে। কি কারণে? কারণ এই যে নিচে কিন্তু একটা ডিমান্ড আছে, ঠিক আছে? মানে আমাদের প্রফিট হবে সবসময় ডিমান্ডের আগ পর্যন্ত। আমরা যদি সাপ্লাইতে এন্ট্রি নেই, ঠিক আছে, আমরা যদি সাপ্লাইতে এন্ট্রি নেই আমাদের প্রফিট হবে ডিমান্ডের পর্যন্ত। আর যদি আমরা ডিমান্ড এন্ট্রি নেই তাহলে আমাদের প্রফিট হবে সাপ্লাই পর্যন্ত। এটা সব সময় রাখবেন, ঠিক আছে? সাপ্লাইতে এন্ট্রি নিলে ডিমান্ড পর্যন্ত প্রফিট, ডিমান্ড এন্ট্রি নিলে সাপ্লাই পর্যন্ত প্রফিট। তাহলে দেখেন এই যে নিচে কিন্তু এই যে এখানে একটা ডিমান্ড আছে, তাহলে আপনি যদি এখন প্রফিট এই নিচে নিছেন, দেখেন ডিমান্ডের নিচে প্রফিট, তাই না? ওই তাহলে পর্যন্ত মার্কেট মার্কেট যদি সবসময় এখন এইখানে যদি আসে, তাহলে ডিমান্ড যদি কাজ করে, তাহলে তো আবার মার্কেট চলে যাবে, তাহলে তো আপনার টিপিতে আসলোই না মার্কেট, ঠিক আছে না? সেক্ষেত্রে গিয়ে এসএল খাইতে পারে। বুঝতে পারছেন? তাহলে দেখেন আমরা এখানে হচ্ছে বিষয়টা কি পাইলাম, আমরা সাপ্লাই এন্ট্রি নিলে ডিমান্ড পর্যন্ত প্রফিট থাকবে, আর ডিমান্ড এন্ট্রি নিলে সাপ্লাই পর্যন্ত প্রফিট থাকবে। আর আমরা যেই জুনে এন্ট্রি নিব সেই জুনের সমপরিমাণ এসএল থাকবে। আর রিজেকশন পাইলে আমরা আপাতত এন্ট্রি নিতে পারতেছি। এখন আপনি এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এখন আপনি এটা হচ্ছে প্র্যাকটিস করবেন, এখন এসএল হোক টিপি হোক, কিন্তু প্র্যাকটিস করে বিষয়টা শিখবেন। কিন্তু এখন কিন্তু এই জোনটা কোথা থেকে আসবে সেটা কিন্তু আমরা এখনো শিখি নাই। দেখেন এখন এই জোনটা কই থেকে আসবে সেটা আমরা দেখি। তো মার্কেট কিন্তু এইভাবে করে উপরে যায় নিচে যায়, ঠিক আছে? এই যেভাবে করে কিন্তু উপরে নিচে যায়। এখন দেখেন আপনি যখন হয়তো বাইনারি বা অন্যান্য বিষয় শিখছিলেন তখন হচ্ছে বিষয়টা এরকম দেখাইছিল, হয়তো এটা হচ্ছে ইম্পালসিভ, তাই না? এটা হচ্ছে কারেক্টিভ, আর এটা হচ্ছে ইম্পালসিভ ওয়েভ, এরকম শিখাইছিল না কেউ? হ্যাঁ এভাবে কিন্তু শিখছি। আসল বিষয়টা হচ্ছে অনেকে অনেক বিষয় শিখতে শিখতে দেখাইতে দেখাইতে মার্কেট গুলাকে যার যা মনে হয় তার নাম দিয়ে দিয়ে দিছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? এখন মনে করেন আমি যদি আপনাকে এখানে মনে করেন একটা নাম দিয়ে শিখালাম, আপনি শিখলেন, এখন আপনি শিখে যদি অন্য কাউকে শিখান আপনি তো সেই নামই বলবেন। এখানে হ্যাঁ, দেখেছি যেসব ট্রেডিং এর বিষয়ে অনেক ফেক বিষয়গুলা ঢুকে গেছে, আসল যেগুলা দেখবেন আসলগুলা খুঁজে পেতেছে না। কিন্তু আসলে এইগুলাকে কি বলে? এই যে মার্কেট নিচে নামলেই, নিচে নামলে মানে নিচে নামতেছে নামাকে কি বলে? ড্রপ বলে, ঠিক আছে না? ড্রপ। হ্যাঁ ড্রপ বলে। আর যদি উপরে উঠে এটাকে, উপরে উঠাকে র্যালি বলে, র্যালি। র্যালি। হ্যাঁ এখন এই যে আমরা যে ড্রপ বেস ড্রপ বা র্যালি বেস র্যালি শিখবো, এইগুলা কি? এইগুলা হচ্ছে সাপ্লাই ডিমান্ড, হ্যাঁ। কিন্তু আপনার এই যে এখানে যেটা আছে, এটা আপনার না শিখলেও মানে শুধু বুঝে নিলেই হবে, প্র্যাকটিক্যাল না করলেও চলবে, বা প্র্যাকটিক্যাল করে শিখেও নিতে পারে, এটা কাজে লাগবে না। কাজে লাগবে আমাদের আর বাকি দুটো আছে, ওই দুটা কাজে লাগবে, ওই দুটো আমি দেখাইতেছি, এটা আগে বুঝিয়ে নিন। ওই দুটা সবচেয়ে বেশি কাজে লাগবে। এখন দেখেন এইখান থেকে মার্কেট নিচে নামলেই, হ্যাঁ, মার্কেট মনে করেন এখানে হালকা করে নিচে নামছে, নিচে নামলে আপনি ড্রপ ধরতে পারতেছেন। এখন একটা ক্যান্ডেল নামুক দুটা ক্যান্ডেল নামুক, নিচে নামলে ড্রপ। কিন্তু যখন আচ্ছা। উপরে উঠবে
তখন কিন্তু আপনি কিছুই ধরতে পারতেছেন না, কারণ এটা উঠে এভাবে চলেও যেতে পারে, আবার এটা উঠে এইভাবে নামতে পারে। কিন্তু যখন উঠে নামছে তখন কিন্তু আপনি বুঝতেছেন হ্যাঁ কিছু একটা ঘটলো। হ্যাঁ কিন্তু যখন আপনার এটা এতটুকু উঠছে তখন যদি আপনি কোনো বিষয় ধরেন, তো ধরার পরে তো এটা এইভাবে চলেও যেতে পারে, তাহলে তো হইলো না। তাহলে দেখেন এটা যদি এখন এতটুকু উঠার পরে যখন নামে, মানে আপনি দেখেন এখানে তিনটা পয়েন্ট পাইছেন, একটা নামলো উঠলো নামলো তিনটা। তো এই তিনটা হ্যাঁ, পয়েন্ট যখন পাবেন যে নামছে উঠছে নামছে, তাহলে এই নামাকে তো আমরা ড্রপ বলতেছি, উঠাটাকে এটাকে আপনি বেস বলবেন, ঠিক আছে? উঠাটাকে বেস, বেশ। আর এইখানে নামছে নামাটাকে আমরা ড্রপ বলি। তাহলে দেখেন এখানে কি দাঁড়ালো, ড্রপ বেস ড্রপ, তাই না? এই যে দেখেন ড্রপ বেস ড্রপ। হুম, তো এইখানে হ্যাঁ, এটাতে এখন কিভাবে জুন ধরতে হয় বা কিভাবে এন্ট্রি নিতে হয় সেটা দেখেন। হ্যাঁ, দেখেন তাহলে ড্রপ বেস ড্রপ, এই যে এইখানে যে বেস যতটুকু আছে, ঠিক আছে, এখানে যতটুকু বেস আছে এই টোটালটা একটা জোন, টোটাল বেস, বুঝতে পারছেন? পুরাটা একটা zone। হ্যাঁ, পুরাটা একটা জোন। তো এখন দেখেন তাহলে এইটা মার্কেট যখন এই জোনের ভিতরে যাবে, তো এই জোনের ভিতরে গেলে আমরা কি জানি, জোনের ভিতরে গেলে কোন একটা ক্যান্ডেল রিজেকশন করবে জোনের ভিতরে, হ্যাঁ, তাই না? রিজেকশন করলে আমরা এন্ট্রি নিব, কোন পর্যন্ত এন্ট্রি নিব, এই যে আমরা 70-80% পর্যন্ত প্রফিট নিব, এইখানে আমাদের এন্ট্রি হবে। আর এসএলটা হবে এই জুনের সমপরিমাণ এসএল হবে। সেল সেল কি বড় হয়ে হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আগে আগে শিখেন তারপরে বিষয়টা দেখেন কি হয়। আচ্ছা। ঠিক আছে, তাহলে দেখেন এসএল কিন্তু বড় হয়ে গেল, এবং আমাদের কিন্তু এন্ট্রিটা এই যে জায়গায়, টিপিটা কিন্তু আমাদের এই জায়গায়। আর এখানে আমরা কি দেখে এন্ট্রি নিছি, জুনের ভিতরে রিজেকশন দেখে এন্ট্রি নিছি। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারছেন তাই না? হ্যাঁ, ক্লিয়ার। এখানে কিভাবে রিজেকশন করবে, এখানে রেড ক্যান্ডেলটাও রিজেকশন করতে পারে, মানে উপরের রিজেকশনটা বড় হবে, যে কালার ক্যান্ডেলই থাক উপরের রিজেকশন বড় হবে। এবং ম্যাক্সিমাম টাইম এখানে উল্টা হ্যামার আছে না, সে উল্টা হ্যামারের মতো ক্যান্ডেল পাবে। এখন দেখেন এইটার সমস্যাটা কি হয়, ঠিক আছে, এই জুনের যেহেতু এটা জুনটা বুঝতে পারছেন, এখন দেখেন সমস্যাটা কি দাঁড়ায়। সমস্যাটা আমাদের এটা এইখানে গিয়ে এই জুনের মধ্যে টাচ করেও কিন্তু রিজেকশন নিতে পারে, হ্যাঁ, তাই না? যদি রিজেকশন নাই তাহলে তো আপনার এসএলটা এতটুকু রাখছেন, ঠিক আছে, এসএল সহজে হিট হবে না, কিন্তু এটা যেহেতু বেসিক বিষয়, মাঝে মাঝে এসএল হিট হবে, মাঝে মাঝে টিপিউ হিট হবে, কারণ বেসিক বিষয় আসলে ওইভাবে কাজে লাগে না। কিন্তু আমরা হুম, এগুলা শিখতেছি কি কারণে, এগুলো আমরা শিখতেছি এগুলা মার্কেট স্ট্রাকচারে ডাইরেক্টলি আপনাকে সাহায্য করবে। কারণ এই যে এখানে যে নামতেছে এইভাবে তো মার্কেট স্ট্রাকচার তো এইভাবেই নামে, তাই না? হ্যাঁ, মার্কেট স্ট্রাকচার তো এইভাবেই নামে, তো এগুলা কিন্তু আপনাকে ডাইরেক্টলি মার্কেট স্ট্রাকচারে সাহায্য করবে, এখানে কিন্তু আমরা বেসিকটা শিখতেছি। আচ্ছা, এই এই এগুলা কি আপনার আগে জানা ছিল? এগুলা কি আগে ধারণা ছিল কিছু? না এগুলা ছিল না। আচ্ছা, সমস্যা নেই। তাহলে দেখেন এখানে যদি এখন রিজেকশন করে আপনি কিন্তু এন্ট্রি নিতেছেন, এসএল কিন্তু বড় হইতেছে, আপনার প্রফিট কিন্তু ছোট হইতেছে। একটা বিষয় খেয়াল করেন, টিপি কিন্তু ছোট হইতেছে, আমাদের কিন্তু এটা 1:2 থাকতেছে না, কারণ আপনার এসএল থাকতেছে এইখান থেকে এত বড়, হ্যাঁ, আর হ্যাঁ, টিপি বড়। থাকতেছে কিন্তু এত বড়, তাহলে কিন্তু রিস্ক রেশিও কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে, 2:1 হয়ে যাইতেছে। তাহলে কিন্তু হুম, চারটা লস হলেই কিন্তু লস। কারণ 1:2 কিন্তু আমরা এর আগে প্রথম দিন হয়তো দেখছিলাম, তাই না? মনে আছে হয়তো। হুম, এখন দেখেন তাহলে এখানকার এই একটা সমস্যা দাঁড়ালো, 1:2 হয়ে যেতে 2:1 হয়ে যেতেছে। এবং দ্বিতীয় সমস্যাটা কি, আপনি যখন এন্ট্রি নিছেন দেখবেন রিজেকশন করার পরও ক্যান্ডেল আর উপরে উঠতেছে, এইখানে কি আরেকবার রিজেকশন করলো, হয়তো সেখান থেকে নামতেছে, বা এইখান থেকে হয়তো নামতেছে, বা এইখান থেকে হয়তো নামতেছে। তাহলে দেখেন এখানে কিন্তু এই সমস্যাটা তৈরি হইতেছে, তাহলে আমাদের তো এত বড় কিন্তু এসএলটা নিয়ে বা এত বড় জোন নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা যেভাবে সাপ্লাই ক্যান্ডেল ধরবো বা যেভাবে ডিমান্ড ক্যান্ডেল ধরবো সেভাবেই ধরতে হবে, উলট পালট ভাবে ধরা যাবে না। কারণ আপনার সাপ্লাই মার্কেট যদি এইভাবে করে যায়, মার্কেট একটা ডিমান্ডের ক্যান্ডেল ধরতে হবে এখানকার লাস্ট ক্যান্ডেল, ঠিক আছে, আর মার্কেট যদি এইভাবে নিচে যায় এখানকার লাস্ট সাপ্লাই ক্যান্ডেল ধরতে হবে, মানে সিঙ্গেল ক্যান্ডেল হবে। কিন্তু এইখানে যে আপনার উপর থেকে দেখেন বেস গেছে, বেসের ভিতরে তো 5-6টা ক্যান্ডেলও হয়ে যেতে পারে, তাই 5-6টা হ্যাঁ, ক্যান্ডেল দিয়ে তো নেওয়া যাবে না। এখানে আমাদের যেভাবে নেওয়ার সিস্টেম সেভাবে নিব। তো দেখেন তাহলে এখানে আমরা সাপ্লাই কিভাবে ধরবো, দেখেন সবকিছু সেম থাকবে, শুধু চেঞ্জ হবে কি, চেঞ্জ হবে এই যেখানে বেস ক্যান্ডেলটা, মানে বেস বেস হওয়ার সময় যে নিচে নামছে, এখানে লাস্ট একটা গ্রিন ক্যান্ডেল পাবেন।
মানে এই যেখান থেকে যে বেস উঠছে এগুলো কিন্তু সব গ্রিন ক্যান্ডেল, তারপরে যে নামছে, মানে এটা তো হাওয়া মার্কেট, আপনি তো দেখতেইছেন যে হাওয়া মার্কেট এখান থেকে নামছে, তাহলে এই যেখান থেকে যে নামছে, এই যে এইখানে যে নামার সময় এখানে একটা উল্টা কালারের ক্যান্ডেল আছে, সেটা কোন কালার? গ্রিন কালার, কারণ এখান থেকে নামছে রেড, রেড নামার আগে এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল থাকবে। হ্যাঁ। ঠিক আছে, তো একটা ক্যান্ডেল থাকবে সিঙ্গেল, সেটা ছোট হোক বড় হোক। আপনি গ্রিনের ক্ষেত্রে কিভাবে ধরবেন জুন? গ্রিনের ক্ষেত্রে এই যে বডি আছে না, এই বডি থেকে উপরের উইক, বুঝতে পারছেন? হ্যাঁ। গ্রিনের ক্ষেত্রে নিচের উইক বাদ চলে যাবে, গ্রিনের ক্ষেত্রে নিচের উইক বাদ যাবে, বডি থেকে উপরের উইক। বডি আর উপরের উইক। হ্যাঁ, তাহলে এখন আপনার বেস দাঁড়াবে কোনটা? এই জুনটাই হচ্ছে আপনার বেস। তাহলে দেখেন ড্রপ, বেস, ড্রপ, বুঝতে পারছেন? তাহলে এখন বিষয়টা দেখেন সেই সেম সিস্টেম। এখন মার্কেট যদি এই জুনে যায়, রিজেকশন করবে, রিজেকশনের পর আপনি এন্ট্রি নিবেন, মানে প্র্যাকটিস করবেন, এন্ট্রি নিবেন, আপনার প্রফিট থাকবে এইখান পর্যন্ত, মানে ডিমান্ডের আগ পর্যন্ত। তো এই যেটা কিন্তু একটা আপনার সাপ্লাই হইতেছে, ঠিক আছে, এটা কিন্তু একটা সাপ্লাই, আমরা কিন্তু সাপ্লাই বিভিন্ন ভাবে পাবো, তো এটা একটা কিন্তু সাপ্লাই হয়ে যাইতেছে, কারণ দেখেন মার্কেট উপরে গেল, সাপ্লাই থেকে সেলার অ্যাক্টিভ হলো, আপনার টার্গেট টিপিতে চলে আসলো, আর এটার এসএল হবে এই জোনটাকে মাপ দিয়ে সমপরিমাণ টিপি হবে। তো এখন যেহেতু আপনি আহ, কি বলে মার্কেট স্ট্রাকচার যেহেতু এখনো শিখেন নাই, এখন যদি এটা আপনি প্র্যাকটিস করতে যান, আপনার মাঝে মাঝে অনেক পরিমাণ লসও হতে পারে ডেমো অ্যাকাউন্টে, মাঝে মাঝে প্রচুর পরিমাণ প্রফিটও আসতে পারে। মানে এটা মাঝে মাঝে কাজ করবে, মাঝে মাঝে কাজ করবে না, কি কারণে? কারণ এই বিষয়টা কাজ করবে তখনই মার্কেট স্ট্রাকচার যখন বুঝতে পারবেন তখন। কিন্তু এখন তো আমাদের এটা প্র্যাকটিস করে শিখতে হবে, এখানে আপনি ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন, রিয়ালে যাওয়ার প্রয়োজন নেই, আপনি এটা শুধু বুঝবেন প্র্যাকটিস করে। আচ্ছা। ঠিক আছে, এখানে কিন্তু রিজেকশন করলে মার্কেট নিচে আসবে টিপি পর্যন্ত, তো অনেক টাইম এখন দেখবেন কি সমস্যা হতে পারে আমি বলে দেই। এটা দেখবেন টিপিতে যাওয়ার আগে ঘুরে চলে গেছে, তো এটা টিপিতে আসার আগে ঘুরে কি কানে চলে গেল সেইগুলা মার্কেট স্ট্রাকচারে বুঝতে পারবেন। ঠিক আছে, কারণ এটা মার্কেট স্ট্রাকচারের পক্ষে ছিল না, এখানে ঘুরে চলে গেছে। আর এখান থেকে আরেকটা কাজ ওই হতে পারে, সেটা হচ্ছে এখানে এন্ট্রি ওখানে নেওয়ার পর দেখবেন কনফার্মেশন। ডাইরেক্ট টিপি খাইছে, এসএল খাইছে। হ্যাঁ বলেন। আচ্ছা, ওখানে কয় যে জোনের ভিতরে, আহ বেজের ভিতরে, হ্যাঁ, ওখানে কনফার্মেশন ক্যান্ডেল কি যে আপনি যেটা দেখাচ্ছিলেন ওগুলা হবে, ওই যে হ্যামার টাইপ ক্যান্ডেল এটা? হ্যাঁ হ্যাঁ, এখন হ্যামার টাইপ বা যে কোনো ক্যান্ডেল হতে পারে, কিন্তু আমি তো বলতেছি রিজেকশন করবে, কিন্তু রিজেকশন ক্যান্ডেল আমি শিখেছি না, যে অর্ধেকের চাইতে বেশি বড় উইক থাকলেই হলো। হ্যাঁ হ্যাঁ, রিজেকশন এখানে ক্যান্ডেল এটা। এখানে হচ্ছে এই যে এরকম ক্যান্ডেলও থাকতে পারে, এইরকম নর্মাল ক্যান্ডেলও থাকতে পারে, কিন্তু এটা বডির অর্ধেকের চাইতে উইক বড় হবে। এই যে বডির যে অর্ধেক আছে এই অর্ধেকের চাইতে এই যে উইকটা বড় হবে, তাহলে রিজেকশন ক্যান্ডেল। এটা হ্যামার হতে পারে, নর্মাল ক্যান্ডেল মতো হতে পারে, কিন্তু যাই হোক উপরের উইকটা বড় থাকবে। যেমন আপনি কিন্তু এখানে সেলের জন্য আসতেছেন, তাহলে সেলের জন্য আসলে উপরের উইকটা বড় থাকলে সেলার রিজেকশন না, এখানে হুম। উপরের রিজেকশনটা বড় হবে। আর আরেকটা বিষয় দেখে দিই, সেটা হচ্ছে মনে করেন যে কোনো ক্যান্ডেল মনে করেন এখানে রিজেকশন করছে, এই যে এইভাবে রিজেকশন করছে, হ্যাঁ, তাহলে এখন দেখেন এটা কিন্তু জুনের বাইরে চলে গেছে, তাই না? জোনের বাইরে। ক্ষেত্রে যদি জুনের বাইরে যায় এই উইকটাকে আপনি অর্ধেক করবেন, জুনের যদি বাইরে চলে যায় উইকটাকে, এগুলা কিন্তু চোখের আন্দাজেই কিন্তু অর্ধেক করা যাইতেছে, তাই না? দেখেন হুম। যদি জুনের বাইরে উইক চলে যায় সেক্ষেত্রে আপনি এই রিজেকশনটাকে অর্ধেক করবেন। যদি দেখেন যে অর্ধেকের বেশিটুকুই জুনের বাইরে, সেক্ষেত্রে এখানে এন্ট্রি নেওয়ার দরকার নেই, কারণ এটা মার্কেট চলে যাবে, কারণ এই জোনটা ভেঙে গেছে, জোনটা ভেঙে গেছে, ঠিক আছে। আর হুম। যদি দেখেন অর্ধেকের বেশি ভিতরে, রিজেকশনের অর্ধেকের বেশি মনে করেন যে ভিতরে আছে, সেক্ষেত্রে এন্ট্রি নেওয়া যাবে, নো প্রবলেম। এই যেমন মনে করেন এখানে একটা ক্যান্ডেল আছে, দেখলেন যে এইভাবে রিজেকশন আছে, তাহলে কিন্তু দেখেন রিজেকশনের বেশিটুকুই কিন্তু ভিতরে, সেই ক্ষেত্রে মার্কেট এখান থেকে আপনার টিভিতে চলে আসবে। বুঝতে পারছেন? তাহলে এটা কি বুঝতে পারছেন যে বেস ক্যান্ডেল এখন কোনটা নিতে হয়? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন দেখেন এটা আমরা এখন উল্টাটা শিখি, ঠিক আছে, এটার উল্টাটা। তো এটার উল্টাটা দাঁড়াবে এইরকম, এই যে উপরে যাবে নিচে যাবে উপরে যাবে, যখন উপরে গেল নিচে গেল উপরে গেল তখন তিনটা হয়ে গেছে দেখেন, তাহলে আপনি বুঝতে পারলেন। দেখেন উপরে উঠলে হচ্ছে র্যালি, নিচে নামলে বেস, আর উপরে উঠলে র্যালি। তো এটা কিন্তু এখন উল্টা, তাহলে এইটা আমাদের কিন্তু মার্কেট উপরে যেতেছে, মানে আমাদের কিন্তু ডিমান্ড প্রয়োজন, তাহলে এটা ডিমান্ডটা কোনটা? ডিমান্ডটা কিন্তু আমরা জানি এই যে সব পয়েন্টে থাকে, তাই না? এই যেভাবে করে যদি যাই এই সব পয়েন্টে ডিমান্ড থাকে, তা হুম। আমরা কিন্তু একটু আগে দেখলাম। তাহলে এখানে যদি আপনি ডিমান্ড ধরেন, তাহলে এখানে হচ্ছে
এই যে এই পয়েন্টে যদি হয় তাহলে দেখেন এখান থেকে যে বায়ার উঠছে, এই বায়ার মানে গ্রিন ক্যান্ডেল উঠার আগে যে রেড ক্যান্ডেল, সেটাই হচ্ছে আপনার বেস ক্যান্ডেল। তাহলে এই যে এখানে যে রেড লাস্ট ক্যান্ডেলটা থাকবে রেড লাস্ট ক্যান্ডেল। রেড, এখানে যে লাস্ট রেড ক্যান্ডেল থাকবে, ওই লাস্টের রেড ক্যান্ডেলটাই হচ্ছে আপনার বেস। এখন রেড ক্যান্ডেলটাকে বেস কিভাবে ধরবেন? এই যে রেডের ক্ষেত্রে নিচের উইক, এই বডি নিচে থেকে উইক আর নিচের বট। উইক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। গ্রিনের ক্ষেত্রে কিন্তু উপরের উইক নিচেরটা বাদ, আর রেডের ক্ষেত্রে উপরেরটা বাদ নিচের উইক। বুঝতে পারছেন? তাহলে দেখেন এখানে আপনার হচ্ছে ডিমান্ড ক্যান্ডেলটা হয়ে গেল, তো এটা তো এন্টিনিয়ার সিস্টেম সেম। এই যে মার্কেটটা এখান থেকে এই জোনের ভিতরে আসলে এখানে রিজেকশন করবে, রিজেকশন করলে আপনি এন্ট্রি নেবেন। এই যেখানে 70-80% পর্যন্ত আপনার টিপি হয়ে যাবে প্রফিট, আর এসএল হবে এই জুনের সমপরিমাণ এসএল, আর এখানে তো এন্ট্রি হবে। তো এতটুকু এখন প্র্যাকটিস করতে পারবেন হয়তো, অবশ্যই এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আর মার্কেটে দেখে দিই কিভাবে ধরবেন। যেমন দেখেন মার্কেটে কিন্তু আমরা কিন্তু যখন ড্রয়িং করলাম, তখন কিন্তু আমাদের দেখতে অনেকটা ক্লিয়ার সুন্দর মনে হয়েছে, কিন্তু ক্যান্ডেল মার্কেটে গেলে কিন্তু দেখেন উলট পালট। কিন্তু উলট পালটটা আপনি তখনই ক্লিয়ার হবেন যখন মার্কেট স্ট্রাকচার বুঝতে পারবেন। তাহলে দেখেন আমি যে কোনো বিষয়ে কিন্তু আপনাকে মার্কেট স্ট্রাকচারের কথাই বলতেছি, তাই না? হুম। কি কারণে মার্কেট স্ট্রাকচার বলতেছি? কারণ ট্রেডিং এর এটাই 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 সব, মূল বুঝতে পারছেন? মন্ত্র। হ্যাঁ, মূল মন্ত্র বা এই যে মনে করেন আমরা কিন্তু মাথা ছাড়া বা হৃৎপিণ্ড বা হার্ট যাই বলেন, এইগুলা হ্যাঁ ছাড়া হ্যাঁ। কিন্তু চলতে পারে না। তো এইটাই হচ্ছে মার্কেটের মূল, আর কোনো কিছু লাগে না। এটা শিখবেন, দুমদাম এন্ট্রি নিবেন, দুমদাম প্রফিট, ঠিক আছে। মানে এইটাই, কিন্তু এটা সহজে কেউ শিখায় না, দেখবেন এই একটা ভাবে শিখায়, যেভাবে যে মার্কেট যাইতেছে বলে দেয় যে সব পয়েন্ট গুলাতে এন্ট্রি নিবেন, কিন্তু হ্যাঁ, আসলে ওইটাই এটা বলে। যেভাবে যাইতেছে এটার ভিতরে আরো থাকে। বুঝতে পারছেন? এই যে একটার ভিতরে ওর একটা ভিতরে আরো থাকে। থাকে। হ্যাঁ, একটার ভিতরে আরো থাকে, এই ধরাটাই হচ্ছে অনেকে বুঝতে পারে না, যে কারণে লস গুলা করে। কিন্তু আপনি যদি এই যে একটার ভিতরে একটা যেভাবে যাইতেছে সবগুলা যদি আপনি বুঝতে পারেন, আপনার প্রফিট কেউ আটকাতে পারবে না। মানে প্রফিট কেউ আটকাতে পারবে না, এই বলে কিন্তু আবার লস যে হবে না তা না, আপনার 2-3টা লস হবে 10টাতে। আবার অনেক অনেক দিন 10টাতে দেখবেন 10টায় প্রফিট, 100% প্রফিট, আচ্ছা। ঠিক আছে। কারণ অনেকে কিন্তু বলে 100% বলে কিছু নাই, কিন্তু আপনি কিছু কিছু দিন 100% পাবেনই। আবার কিছু কিছু দিন 10টাতে আপনার 8টাও প্রফিট হতে পারে, কিছু কিছু দিন আপনার 10টাতে আপনার 7টা প্রফিট হতে পারে। মানে এসএল যদি যায় ফরেক্সে সমস্যা নেই, হ্যাঁ। সর্বোচ্চ গেলে এসএল 4-5টা যাইতে পারে যদি ভুল করেন। কিন্তু হুম। আপনি একটা বিষয় মাথায় রাখবেন, এখানে মার্কেটের বিষয়টা যদি আপনি সুন্দর করে বুঝতে পারেন, আপনার মার্কেট দিয়ে লস কখনো হবে না। মার্কেট দিয়ে লস অসম্ভব, তাহলে আপনি বলতে পারেন তাহলে লস তো নাই, লস, কিন্তু আপনি নিজে নিজে লস খাবেন। বুঝতে পারছেন? আপনি নিজে নিজে লস খাবেন, হ্যাঁ লস হ্যাঁ খাওয়ার হ্যাঁ। পরে দেখবেন এটা ভুল করছেন নিজের আপনার। মাতব্বরি। হ্যাঁ, এইখানকার মার্কেট স্ট্রাকচার যদি ঠিক থাকে আপনার লস জীবনে হবে না। কিন্তু এখানে লস কি কানে করে অনেকে, ভুল এন্ট্রি নেয়। কিভাবে ভুল এন্ট্রি নেয়? কনফিউশন হয়, ভুল এন্ট্রি নেয়, বা দেখা গেছে যে এন্ট্রি নেওয়ার পরে বুঝে যে ইস, ভুল এন্ট্রি নিলাম, ঠিক আছে। এই 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 যেমন আপনি এখন যে আমি যে আপনাকে বললাম ভুল এন্ট্রি কারণে লস হয়, এটা আপনি কিছুদিন পর দেখবেন আপনারও শুরু হবে বিষয়টা যে আপনি ভুল এন্ট্রি নিয়ে লস করতেছেন, ঠিক আছে। কিন্তু ওইটা আমি সলভ করবো আস্তে আস্তে, তাহলে দেখবেন শিখা হয়ে গেছে। এখন এখানে যেহেতু আমরা ড্রপ বেস ড্রপ বা যেভাবে দেখছি, দেখেন এখান থেকে মার্কেট এই পর্যন্ত ড্রপ করছে, আর যেখানেই দেখেন দেখেন এই যেগুলো কিন্তু ড্রপ করছে, এই যে হ্যাঁ। উপরে গেছে, এই যে নিচে নামছে, হুম। ঠিক আছে। যেহেতু এটা 2 মিনিট, দেখেন এই যে এগুলা কিন্তু বেস, এই যে ড্রপ, তাহলে এখানে তাহলে এখন সেই বেস ক্যান্ডেলটা আমাদের কোনটা? এই যে গ্রিনটা, লাস্ট গ্রিন, কারণ এই গ্রিন হওয়ার পরেই কিন্তু নিচে নামছে। হুম। তাহলে এখানে কিন্তু এই যে এইটা আমাদের বেস, কিন্তু দেখেন ওখানে মার্কেট যায় নাই, তো এন্ট্রিটা পান নাই। হ্যাঁ তাহলে এখন দেখেন এইটা যে আমাদের ড্রপ আছে, তাহলে এই যেটা যদি আমরা আবার উপরে নেই, তাহলে আবার যদি নিচে নেই, তাহলে এটা আবার কি হলো? দেখেন এই যেটা দিয়ে, এই যে এটা দিয়ে দেখেন ড্রপ, এটা দিয়ে দেখেন বেস, এটা দিয়ে দেখেন ড্রপ। তাহলে এইখানে আমাদের সেই ক্যান্ডেলটা কোনটা? এইখানে আমাদের সেই ক্যান্ডেলটা হচ্ছে এই যে এইটা, তাই না? তো দেখেন এই যে এটা আছে, মার্কেট একটু নাড়া দিছে দেখে ড্রয়িংটা একটু সরে গেছে, যেহেতু জুম দিয়ে ড্রয়িং করতেছি, তো এখানে কিন্তু এই যে এই ক্যান্ডেলটা, ঠিক আছে। তাহলে দেখেন এই যে এখানে মার্কেটটা কিন্তু এই যে দেখেন এখানটায় গেল, জুনের মধ্যে কিন্তু টাচ করে, দেখেন এটা এখানে কিন্তু এই যে এখানে একটা রিজেকশন ক্যান্ডেল আছে, তাই না? এই যে দেখেন এই যে উল্টা হ্যামারের মতো দেখতেছেন গ্রিন, কিন্তু এটা কিন্তু জুনে টাচ করে নাই। তো তারপরেরটা দেখেন জুনে টাচ করে পুরো রিজেকশন, তাহলে কিন্তু রিজেকশন হওয়ার পরের ক্যান্ডেলে আপনি এখানে এন্ট্রি নিছেন। না ভাই, এসএলটা এই, এগুলো ঠিক আছে।
হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে যে এখানে আপনি যে যে জোন, দ্বিতীয় জোন যেটা ধরছেন, সেটা প্রথমেও তো উঠছিল মার্কেটটা, মানে যে আহ, এই আচ্ছা, যে আপনি এই যে এখানে, এইটুকুর কথা বলতেছেন, এই যে এইটুকু যে এই যে উঠছিল, এই যে নামছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কেন ধরলাম না জোনটা, এই যে আচ্ছা দেখেন লাস্ট। বিষয়টা কি, আমি এই যে আপনি হয়তো বিষয়টা খেয়াল করেন ড্রয়িং, আমি যে এইভাবে যে ড্রয়িংটা দিতেছি, এটা কিন্তু এই যে এখানটায় কিন্তু ভেঙে আসতেছে। আচ্ছা, এটা আমার বলতে হয়তো ভুলে গেছিলাম। এখন দেখেন, এটা কিন্তু এই যে এখানকার পয়েন্টটা কিন্তু ভেঙে নিচে যাইতেছে, এই যে হ্যাঁ হ্যাঁ, পয়েন্টটা কিন্তু ভাঙছে। কিন্তু এটা যে এখান থেকে আপনার উপরে উঠছে, এটা তো ভাঙে নাই। এই পয়েন্টটা তো এখান পর্যন্ত ভেঙে আসতে পারে নাই, তাই না? এটা ভেঙে আসছে এইখানটায়। তো এইখানে এটা এইখান থেকে তো ভেঙে আসছে, এখান থেকে তো ভেঙে গেছে, ঠিক না? এইখানে এইটা বুঝতে পারছেন, এইখানে এটা এটা মার্কেট স্ট্রাকচারে আরো ক্লিয়ার হবে এইখানে। ও এই যেটা আচ্ছা ভাঙতে আচ্ছা। পারছে দিকে, এই যে দেখেন, এই যে এই পয়েন্টটা ভাঙতে পারছে। মানে ওটা ভাঙতে পারলে ওটা হ্যাঁ, হ্যাঁ, আমি আমরা আমি accept আম- করবো। আমি আপনাকে বিষয়টা একদম সহজ করে দেই। এখান থেকে যে আসলো, দেখতেছেন আপনি এখান থেকে উপরে উঠছে। তো আমরা কিন্তু তখন শিখছিলাম এইভাবে করে উপরে উঠলেই এটা আপনি কিছু ধরতে পারতেছেন না, তাই না? নিচে এসে উপরে উঠলেই কিছু ধরতে পারতেছেন না, কারণ এটা তো এইভাবে চলেও যেতে পারে। ঠিক আছে না? এটা আমি একটু আগে দেখাইছিলাম, ঠিক আছে? তাহলে দেখেন, যখন এটা এইভাবে যাইতেছে, মানে এই যে পয়েন্টটা যখন ভাঙতেছে, তখন আমরা ড্রপ বেস ড্রপ পাইতেছি। ড্রপ, এই যে বেস, এটা ড্রপ মানে ভাঙতে পারতেছে দেখা, ঠিক আছে? তাহলে ভাঙতে পারতেছে দেখা, এখন দেখেন তাহলে এটা এখান থেকে নামছে, উঠছে। তো এখনো তো আমরা কিছু পাই নাই, এটা পাইছি একটা বিষয়, সেটা অন্য, আমি একটু পরে দেখাইতেছি। তো আচ্ছা, আর টাইম নেই, আমরা তাহলে কালকে দেখবো এই বিষয়টা, ঠিক আছে? কারণ আমাদের ড্রপ বেস আমরা কিন্তু এখন শিখছি কোনটা, ড্রপ ঠিক আছে। বেস ড্রপ শিখছি, যেটা দেখতে এরকম। আরেকটা শিখছি হ্যাঁ হচ্ছে র্যালি বেস র্যালি, যেটা দেখতে এরকম। তো আমাদের আরো বিষয়টা বাকি আছে, সেটা হচ্ছে আপনার এই যে এইরকম ড্রপ বেস র্যালি। কি চেঞ্জ হয়েছে সেটা বুঝতে পারছেন? দেখেন এই যে এটা আর এটা মিলান, দেখেন কোনটা চেঞ্জ হয়েছে, লাস্টের ডি এর জায়গায় আর চলে আসছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আরেকটা হচ্ছে আপনার র্যালি বেস ড্রপ। এই দেখেন এটা এখানে কি পরিবর্তন হয়েছে, আর ঠিক আছে, এই দেখেন আর ঠিক আছে, বি বি ঠিক আছে, শেষে কিন্তু আর এর জায়গায় ডি চলে আসছে। তো হ্যাঁ। এই দুটা দেখতে কিরকম, এই দুটা দেখতে, এই যেখানে আমি ড্রয়িং করি দেখেন, এই দুটা দেখতে হচ্ছে এই যে এরকম উল্টা বিশুজাবি। এই উল্টা বিশুজাবি আপনাকে ডাইরেক্টলি এত পরিমাণ আপনাকে মার্কেট স্ট্রাকচারে সাহায্য করবে, সেটা বলার মতো না। এই দুটা আপনার বুঝতে হবে, কারণ এইটাই হচ্ছে আসল সাপ্লাই ডিমান্ড। উল্টা ও বিশ্বজাবি, উল্টা বিশ্বজাবি হচ্ছে আসল সাপ্লাই ডিমান্ড। আর এখানে আমরা ড্রপ বেস ড্রপ যা শিখতেছি, এটাও কাজ করবে, কিন্তু এইটার মতো না, এইটা সবচেয়ে বেশি কাজ করবে। ও তো এটা আচ্ছা, আমরা এখানে কালকের তো কি ক্লাসে দেখবো, বলতে হবে? ঠিক আছে? এটা আমরা কালকের ক্লাসে আপনি দেখবো, আর্টস আজকে এখন করেছেন। যেটা দেখাইতেছি এটা দেখেন। কারণ আমাদের জুমের টাইম নেই, তো আমরা বেশি আর ক্লাস করবো না, আচ্ছা আমি একটু শহরে যাব। আমরা আবার কালকে ক্লাস করবো, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে দেখেন, এই যে এখানে কিন্তু এটা এখনো ভাঙে নাই, তাহলে আমরা এখানে কি পাইছি, ড্রপ। এটা যে পর্যন্ত না ভাঙবে সে পর্যন্ত আমরা এটাকে তো বেস নিতে পারতেছি না এটাকে। তাহলে দেখেন হ্যাঁ এইটা এখানে গিয়ে ভাঙছে, তখন আমরা এটাকে বেস নিতে পারলাম। আর এটা তো নিচে দেখতেছেন ড্রপ হয়েছে, এইখানে কিন্তু আমরা এটাকে ড্রপ বেস ড্রপ পাইলাম। তো এই যেটা আমাদের ক্যান্ডেল, তারপরে হ্যাঁ। দেখেন এইটা তো এখন আমরা আবার ড্রপ পাইতেছি, তাহলে এটা ড্রপ পাওয়ার পরে এই যে এখানে টোটালটা বেস এখানে এখানে এই যেটা এখানে ভাঙছে, তাহলে এই দেখেন হুম। এটা ভেঙে চলে আসছে এই পর্যন্ত। তাহলে এইটা আমাদের ড্রপ বেস ড্রপ। এই যে এটা আমাদের ড্রপ তো ধরে আছে, এই যে এটা আমাদের বেস হবে এই যে ক্যান্ডেল, আর এটা হচ্ছে আমাদের ড্রপ। তাহলে বেস ক্যান্ডেলটা কোনটা? বেস ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এই যেটা। হ্যাঁ। তাহলে দেখেন আমাদের কথা কি ছিল, বেসের মধ্যে যাবে, তার মার্কেট এখান থেকে দেখেন উঠে গেছে। এই যেখানে দেখেন ফুললি রিজেকশন, তাই না? এই যে টাচ করে দেখেন, ফুললি রিজেকশন টাচ করে, এটা যদি জুনের ভিতরে রিজেকশন হয়েছে তাও হয়তো, কিন্তু টাচ আছে তাও হয়েছে। যদি টাচ না থাকতো সেক্ষেত্রে হয়তো না। তাহলে দেখেন এটার সম পরিমাণ আপনি এখানে মাপ দিয়ে, এখানে যদি এসএল রাখেন, এই যে 10 লাইনের মাধ্যমে মাপ দিলেই হবে। কিভাবে দিবে? এই যে এইভাবে দিতে হবে। এই যে 10 লাইনের মাধ্যমে এখানে দিয়ে, এই যে 10 লাইনটাকে মাঝখানে ধরে এই যেটার উপরে বসিয়ে দিলেই হবে, তাহলে এসএল হুম। পাওয়া যাবে। এই যে এটার মাথায় এসএল রাখলেই হবে। এখানে এন্ট্রি নিছেন, এন্ট্রি হয়েছে এই জায়গায়, টিপি হবে এই যেখানে দেখেন সাপ্লাই আছে, ডিমান্ড আছে, ডিমান্ডের এক পর্যন্ত আপনার টিপি হবে। ও মার্কেট তাহলে এত দূর আসবে। ঠিক আছে? তাহলে মার্কেট এত দূর আসতে পারে, আবার এখান থেকে ঘুরেও যেতে পারে, কারণ এটা যেহেতু বেসিক বিষয়, এটা তো অত পরিমাণে কাজ করবে না, মার্কেট স্ট্রাকচারটা সবচেয়ে বেশি কাজ করবে। কিন্তু তারপর আপনি এইভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন ম্যাক্সিমাম টাইমই টিপিতে আসবে। আচ্ছা ঠিক তো আছে।